হয়নি। এটা তো আমাদের আমডাঙ্গার পরে আমঘাটার পরে আর এগোতে পারলো না। 2 নম্বর হচ্ছে সার্ভে বিভিন্ন জায়গায় হয়েছে, আমাদের যেমন কি করিমপুর পর্যন্ত সার্ভে হয়েছে। বৃহস্পতিবার রাজ্য বিজেপি নেতা ও মুখপাত্র দেবজিৎ সরকার কৃষ্ণনগর জেলা বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। দেবজিৎ সরকার দাবি করেন 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে টানা 3 বার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের প্রায় 77,000 কোটি টাকার ঋণের জালে জড়িয়ে ফেলেছে। তিনি অভিযোগ করেন বর্তমানে রাজ্যে জন্ম নেওয়া প্রতিটা শিশু জন্মের মুহূর্ত থেকেই গড়ে 77,000 টাকার ঋণের বোঝা বহন করছে। তিনি আরও বলেন বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হচ্ছে। শাসক দল রাজ্যকে ধ্বংস মুখে ঠেলে দিচ্ছে। নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সহ রাজ্যের ভোটারদের পক্ষ থেকে প্রশ্ন তুলে দেবজিৎ সরকার জানতে চান প্রতিশ্রুত কলকারখানা ও শিল্প কোথায়? হতে দিচ্ছে না, মানে জমি আটকে রেখেছে। আরেকটা মুশকিল হয়েছে, যেটা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজনীয় এই কৃষ্ণনগর শহরকে বাঁচিয়ে রাখার জন্য, কৃষ্ণনগরের শহরের মানুষের উন্নয়নের জন্য, সেটা হচ্ছে একটা রেলপথ, মানে রেলপথের ওপরে একটা ফিক্সড ওভারব্রিজ, যে ব্রিজের মাধ্যমে ওদিকের মানুষ এদিকে ওই রেলগেট পড়ে থাকলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা, এটা থেকে বন্ধ হয়। দেখুন, রেলের পরিষেবা বাড়াতে গেলে রেলের সংখ্যা বাড়াতে হবে, আর রেলের সংখ্যা বাড়ালে রেলের যে রেল ব্রিজ সেটাকে ফেলে রাখতেই হবে, কেন রেল তো যাবে, রেল তো আর খোলা রেল ব্রিজের উপর দিয়ে যেতে পারে না। কিন্তু রেল বলেছে যে আমরা উপরে ব্রিজটা বানিয়ে দিতে পারি, কিন্তু দুদিকের জমি অধিগ্রহণ এবং শুধু তাই নয়, যাদের জমি অধিগ্রহণ করবেন তাদের ক্ষতিপূরণ ইত্যাদির ব্যবস্থা, সেগুলো পুরোপুরি এই সরকার আটকে রেখেছে, অর্থাৎ তৃণমূল সরকার আটকে রেখেছে বলে কৃষ্ণনগরের উন্নয়ন আজকে থমকে আছে। কৃষ্ণনগর সহ যেহেতু এটা একটা জেলার কেন্দ্র, সেই জন্য কৃষ্ণনগর সহ 7টি বিধানসভার উন্নয়নই এই একটি বড় কারণের জন্য থমকে আছে বলে আমরা মনে করছি। হ্যাঁ, এইটাই বলছি, সবসময় পড়ে থাকে। আর এছাড়া আপনাদের কোনো পলিটিক্যাল রাজনৈতিক প্রশ্ন থাকলে, মানুষের নাম বাদ গেছে এবং মুসলিমদের কাছে আপনারা আস্থা ভাজন না বারবারই বলছিলেন, এছাড়া এখনো মানুষের হিন্দুদের নাম বাদ দিচ্ছে, তাহলে এবার মুসলিম সম্প্রদায়ের কাছে কি আপনারা বলবেন যে সত্যি আমরা কত লিবারাল, যে দেখুন আমরা আস্থা ভাজন হিসাবে বাদ গেছে হিন্দুদের নাম? এসআইআর এর নাম বাদ গেছে, সেটা বিজেপি বাদ দেয়নি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন করেছেন, একটা স্বশাসিত সংস্থা। মনে রাখবেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত বিজেপির কাছে একটা স্বশাসিত সংস্থাই আছেন। রাজ্য নির্বাচন কমিশনকে যেরকম তৃণমূল কংগ্রেস রাজ্য নির্বাচনী দপ্তর বানিয়ে ফেলেছে, সেটা এখনো হয়নি, প্রথমত। দ্বিতীয়ত, কেন্দ্রের যে নির্বাচন কমিশন যেটা করছেন, সেটা তারা আইন মেনে করছেন। এখনো পর্যন্ত খসড়া ভোটার লিস্ট আমি বলছি, খসড়া ভোটার লিস্ট এখনো পর্যন্ত আমাদের কাছে এসেছে, আজকে কিছু পাবো। আজকে আমরা আমাদের যিনি জেলার সাধারণ সম্পাদক তিনি আনতে যাচ্ছেন, আসার পরে আমরা দেখে বলবো। 3 নম্বর, মতুয়া বা যে কোনো উদ্বাস্তু ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে, সোজা কথায় বাংলাদেশের মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়ে মুসলমান না হবার জন্য এই রাজ্যে বা এই রাষ্ট্রে পালিয়ে এসেছেন, এই রাজ্যে বসবাস করছেন, তাদের কারুর নাম নাগরিকত্বের লিস্ট থেকে বাদ যাবে না, ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আমরা শেষ অবধি তাদের পক্ষে আছি। এই রাজ্যের স্থায়ী মুসলমান যারা দেশভাগের সময় চলে যাননি পাকিস্তানে, এই রাজ্যের স্থায়ী হিন্দু যারা বরাবরই এখানে ছিলেন, এবং উদ্বাস্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ বা জৈন যারা ওপার থেকে এপারে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন মুসলমান না হবার কারণে অত্যাচারিত হয়ে, তারা সবাই এই রাজ্যের নাগরিক বলে আমরা মনে করি, তাদের ভোটাধিকার থাকা উচিত। অ্যাড করছে, যেটা হচ্ছে সবচেয়ে শিল্পের গতি আনার জন্য যে কাজটা করা চলে, যেটা রাস্তাঘাটের উন্নয়ন। যেমন কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে নদিয়ার বুক দিয়ে 312 নম্বর জাতীয় সড়ক ঘোষণা হয়েছে, তার জন্য কেন্দ্র সরকার 45,000 কোটি টাকা আজ থেকে কয়েক বছর আগে অ্যালট করেছে। ডালকোলা থেকে বসিরহাট নদিয়ার বুক দিয়ে যেটা যাবে, কিন্তু এই মমতা ব্যানার্জি সরকার এখন পর্যন্ত তাকে ইমপ্লিমেন্ট করতে পারলো না, জমি জটের কারণে। এত বড় একটা যে সুযোগ আমরা নদিয়ার বুকে আমরা হারালাম। দ্বিতীয়ত, আজকে যেটা হচ্ছে পলাশী সুগার মিল, যেটা ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহাসিক সুগার মিল, সেই সুগার মিল আজকে এই মমতা ব্যানার্জি সরকার আসার পরে
আজকে সেটা বন্ধ করে দিচ্ছে। লক্ষ লক্ষ চাষি আজকে সেখান থেকে আজকে তাদের আর্থিক দিক থেকে তারা আজকে রুগ্ন অবস্থায় তারা ভুগছে, মানে জমিগুলি পড়ে আছে, চাষ সেখানে হচ্ছে না ঠিক মতন। আজকে সেই কলকারখানা বন্ধ হওয়ার পরে হাজার হাজার কৃষকদের জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে আর্থিকভাবে। সেরকম অনেক যারা কাজ করতো শ্রমিক, তারাও আজকে বেকার। তাই যে এই যে মমতা ব্যানার্জি, যেটা দেবজিৎদা বলছিলেন যে শিল্প, এই মমতা ব্যানার্জি আসার পরে একের পর এক শিল্প বন্ধ হয়েছে। নদিয়ার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা উদাহরণ। তা এই দুটো আমার বলা। তাছাড়া আরেকটা তো ছিল তেহট্টর বুকে, যে প্রতিবারই ভোট আসলে মমতা ব্যানার্জির সরকার বলে, তৃণমূলের সরকার, মাননীয় এখানকার সাংসদ মহামন্ত্র জোর গলায় বলে আসে এবার আমাদের হয়ে যাচ্ছে। মাটি পরীক্ষা করে তেহট্টর জলঙ্গি নদীর উপর তেহট্টর যে ব্রিজ, অর্থাৎ এই যে মিথ্যা প্রতিশ্রুতি, এটা একদম তৃণমূলের একদম রন্ধে রন্ধে ঢুকে গেছে। তাই সাধারণ মানুষ আগামী দিনে যেটা দেবজিৎদা বললেন যে 2026 তার সঠিক উত্তর সাধারণ মানুষ দেবে। আরো একটা বিষয়, সকাল 10টা চলে এসো। সামনে দাও। সবাই এলাকার মধ্যে কিছু গ্রামীণ যে এলাকা আছে সেগুলো এক্সটেনশনে ঢোকানোর প্রস্তাব আপনারা কি চিহ্নিতকরণ করেছেন এবং কিছু এলাকা যে এলাকাগুলো নিয়ে ভাবছেন তারা বলছেন? আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে যে এলাকাগুলোতে গ্রামীণ ক্ষেত্রের চরিত্র হারিয়েছে, যে এলাকাগুলোর গ্রামীণ ক্ষেত্রের চরিত্র হারিয়েছে, যে এলাকাগুলোতে গ্রামীণ ক্ষেত্র আর নেই, গ্রামীণ সেখানে জনসংখ্যা বেড়ে গেছে, সেই জায়গাগুলো সবগুলোই দরকার হলে কেটে নিয়েও বড় করে পৌরসভা পৌর অঞ্চলের মধ্যে আনা উচিত। এই নিয়ে আমাদের সরকার যখন আসবে তখন এই নিয়ে আমরা কথা বলবো, কিন্তু এই মুহূর্তে এই জিনিস তৈরি হওয়া চিন্তা করার অন্তত দরকার ছিল বলে আমরা মনে করি। এমনি এলাকা চিহ্নিত এখনো এলাকা চিহ্নিত আমরা সেইভাবে করিনি, আমরা করবো। এই যে তৃণমূলের বিরুদ্ধে বললেন যে এক মিনিট, একটা বিষয় বলা উচিত। আগামী 20 তারিখ আমাদের মাননীয় সভাপতির নেতৃত্বে আগামী 20 তারিখ আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী আমাদের অখণ্ড নদিয়া জেলার মধ্যে তাহেরপুরে আসছেন এবং সেটা একদম সেখানে আমাদের জেলা সভাপতির নেতৃত্বে আমরা সেখানে সবাই যাব আমাদের এই জেলা থেকে। সেটায় আপনাদেরও বিশেষভাবে আমন্ত্রণ পার্টির তরফ থেকে, আপনারা সবাই অবশ্যই আসবেন এবং সাধারণ মানুষ যারা সাংবাদিক তাদের সবাইকে আমরা। বিষয় এরকম আছে যে রাজ্য জুড়ে যে অরাজক পরিস্থিতি এবং 2011-তে টিএমসি ক্ষমতা আসার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকার, আপনারা জানেন যে সেই সরকার 3টে টার্মে জিতে এলেও বর্তমানে রাজ্যের অর্থনৈতিক হাল হকিকত বিষয়ে পুরোপুরি ব্যর্থ।
রাজ্যের যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে প্রতিটি যারা আমাদের জন্মগ্রহণ করছেন শিশুরা, তারাও প্রায় ৭৭,০০০ টাকার কাছাকাছি ঋণ নিয়ে জন্মাচ্ছেন। মানে এই আমি কথাটা শেষ করলাম, সেই সময় যে শিশুটি এক্ষুনি কৃষ্ণনগরের হাসপাতালে জন্মালেন বা তেহট্টের কোনো গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র বা নিজের বাড়িতেও জন্মালেন বা যেখানেই হোক, সেই ছেলেটি বা মেয়েটির এখন ঋণ, জন্মমাত্রই ঋণ হচ্ছে প্রায় ৭৭,০০০ টাকা। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের যে অর্থনৈতিক ব্যবস্থা এবং পশ্চিমবঙ্গের শিল্পের যে ব্যবস্থা, সেটাকে পুরোপুরি শ্মশান ভূমিতে পরিণত করেছে এই সরকার। বিগত তার আগের ৩৪ বছরের যে বাম সরকার, অর্থাৎ এই ২০১১-তে যে সরকার এলেন, তৃণমূলের দল দ্বারা পরিচালিত যে সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আগাগোড়া সেই সরকারের মালকিন হিসেবে দেখা দিয়েছেন, দলের এবং সরকারের। তারপর থেকে বা তার আগে থেকেও বাম আমলে যেরকমভাবে সর্বনাশ করা হয়েছে এই রাজ্যের, সেটার থেকে এই নদিয়া উত্তর যে লোকসভা কেন্দ্র, যেটাকে আমরা নদিয়া উত্তর সাংগঠনিক সভা হিসেবে আমরা রেখেছি, সেই অবস্থাতেও সেখানেও আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে এটাকে এরমভাবে শ্মশানে পরিণত হয়েছে। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার যে ৭টি বিধানসভা, সেই ৭টি বিধানসভা এর ব্যতিক্রম নয়। আপনারা শুনতে পাচ্ছেন পাশ থেকে ওই বাংলার যে উন্নয়ন, সেটা বিভিন্ন অটোতে টোটোতে প্রচার করছেন। আমরা যখন প্রেস কনফারেন্স করছি সেই সময় শুনো শুনো জনগণ, শুনো দিয়া মন ইত্যাদি প্রভৃতি প্রমুখ কোনো একজন শিল্পীকে দিয়ে বাংলার বা পশ্চিমবাংলার উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করে ব্যর্থতাকে মিথ্যে একটা মোড়ক দিয়ে সেটাকেই সাফল্য বলে দেখিয়ে প্রচারিত করছেন। আমরা আসবো আজকে নদিয়া জেলার প্রসঙ্গে। নদিয়া পুরো জেলার বাইরে, বিশেষ করে আমরা যে সাংগঠনিক জেলায় দাঁড়িয়ে আছি, যে সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রী অর্জুন বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন এবং একদম বিভিন্ন রকম সাংগঠনিক কাজে যিনি ওতপ্রোতভাবে জেলার বিভিন্ন বিধানসভায় গিয়ে পৌঁছচ্ছেন। 7টি বিধানসভা আমাদের, সেই 7টি বিধানসভাতেই উনি বিভিন্ন সময় গিয়েছেন। আমাদের জেলার যারা কার্যকর্তা তারা গিয়েছেন, রাজ্যের কার্যকর্তারা আমরা বিভিন্ন সময় এসেছি এবং সেখান থেকে আমরা এখানকার করুণ চিত্র এই সাংগঠনিক জেলার, অর্থাৎ এই যে নদিয়া উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা, সেটার যে পরিস্থিতি আমরা দেখেছি এবং সেই সম্পর্কে আমরা পরিষ্কারভাবে বলতে পারি। প্রথমত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বললাম যে মাত্র ৭৬ লক্ষ কোটি টাকা, মতান্তরে ৭.৭১ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে ২০১১-তে যে সরকার শুরু হয়েছিল, সেটা এখন মোটামুটি বেড়ে দাঁড়িয়েছে আমাদের ৭.৭১ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ ৯৬ কোটি টাকা নিয়ে যে ঋণ নিয়ে সরকার তৈরি হয়েছিল, সেটা এখন এই জায়গায় দাঁড়িয়েছে। বিদেশি বিনিয়োগ পশ্চিমবঙ্গে তো ছেড়েই দিন, দেশি বিনিয়োগও কোথাও হচ্ছে না। প্রথিতযশা সর্বভারতীয় স্তরে যিনি ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন, তাকে ইটালিতে নিয়ে গিয়ে দেখানো হচ্ছে যে তিনি নাকি এখানে ইস্পাত শিল্প করবেন। ইস্পাত শিল্প তো দূরস্থান, একটা সেফটি পিন এর কারখানাও এখনো পর্যন্ত দেখাতে পারবেন না। আপনারা যারা এখানকার সাংবাদিক আছেন, বিশেষ করে এই জেলার যারা বিট কভার করেন, বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে বা শিল্প ক্ষেত্রে বা ক্রীড়া ক্ষেত্রে, যে কোনো জায়গায় যে কোনো বিট কভার করেন, চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি কোনো সাংবাদিকের কোনো ক্যামেরায় এই জিনিস নেই এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোনো বিধানসভায় যে একটাও কোনো শিল্পের উদ্যোগ এই জেলাতে নেওয়া হয়েছে। একের পর এক যেখানে সম্পন্ন শিল্প ছিল সেগুলো বন্ধ হয়েছে। হ্যাঁ, তোলা শিল্প খুব বড় আকৃতি ধারণ করেছে, বিভিন্ন জায়গায় অবৈধ ব্যবসার ব্যবস্থা করা হয়েছে। বৈধ ব্যবসা যেগুলো হতে পারত সরকারি হিসেবেও, সেইগুলোকে অবৈধভাবে চালাতে অনুপ্রাণিত করা হয়েছে এই সরকারের তরফ থেকে। ধুবুলিয়ার যে বড় আমাদের টিবি হাসপাতাল ছিল,
সেটাকে আস্তে 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 তিলে তিলে ধ্বংসপ্রাপ্তি তার ঘটানো হয়েছে। অন্যদিকে আমরা ভেবেছিলাম যে এই রেলপথ, যে রেলপথ আমঘাটা অবধি হয়েছে এক্সটেনশন আমাদের কৃষ্ণনগর থেকে, এবং তারপরে সেটা আরো এগোবে, কিন্তু জমি জটের কারণে, যার জন্য মূলত দায়ী হচ্ছে সরকার, পশ্চিমবঙ্গের সরকার, তার জন্য আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারছি না। এর জন্য রাজ্য সরকার দায়ী। বলবেন এতে শিল্পের কি লাভ হতো? অবশ্যই হতো। কুটির শিল্প কিংবা বিভিন্ন ধরনের ব্যবসায়ী যারা আছেন, তারা এই রেলপথের সহযোগিতায় তারা তাদের ব্যবসাকে বা শিল্পকে বিভিন্ন জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারত। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বললেন ঘটনা হচ্ছে, এর বিরুদ্ধে আপনারা কি করছেন? কারণ কৃষ্ণনগর পুরসভায় দীর্ঘদিন ধরে অচল অবস্থা ছিল, ওখানে আপনার সিটিং আপনাদের কাউন্সিলরও ছিল এবং দেখা গেছে তৃণমূল কাউন্সিলরও মারপিট করছে। কোনো মুভমেন্ট করতে দেখিনি। মানে আপনারা তাহলে সেক্ষেত্রে কি কৃষ্ণনগরের ভাবছেন? কাউন্সিলর আমাদের একজনই ছিলেন। না না, এই সামগ্রিক বিষয়ে সামগ্রিক বিষয়ে কি বলছি। করছেন আমি সেটাই বলছি। বলতে চাইছি। কৃষ্ণনগরে যে মুভমেন্ট বা যেসবের কথা আপনারা বলছেন, তৃণমূল পুরোপুরি সংগঠন চালাচ্ছে পুলিশের মাধ্যমে। এ একদম পুলিশ স্টেট। এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। আপনারা জানেন বা এর আগেও দেখেছেন যে 18 সাল, 17 সাল, 19 সাল সব সময়তেই আমাদের এই বৃহত্তর নদিয়া জেলাতেও আমাদের প্রচুর কর্মী, অন্তত 5 জন কর্মীর নাম আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যারা বিভিন্ন সময় তৃণমূলের অত্যাচারে খুন হয়েছেন, লিটারালি মার্ডার হয়েছেন, তাদের মামলা এখনো চলছে। এছাড়াও বিভিন্ন নির্বাচনের সময় তাদের যা অকথ্য অত্যাচার বিভিন্ন ক্ষেত্রে, সব জায়গায় ওরা পারেনি আমাদের সাংগঠনিক সবলতার জন্য, কিন্তু বহু জায়গায় এরা এগুলো করার চেষ্টা করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে মানুষকে জাগতে হবে। তৃণমূল হারবে, পশ্চিমবঙ্গের মানুষ জিতবে। অবশ্যই বিরোধী দল হিসেবে আমাদের একটা দায়িত্ব থেকে যায়, আমরা সেই দায়িত্ব পালন করছি, কিন্তু ভোট মানুষকে দিতে হবে। ভোট মানুষকে দিয়ে চিহ্নিত করতে হবে যে কারা আদতে তাদের উন্নয়নের সঙ্গে আছেন, কারা বকলমে ভোট কেটে তৃণমূলকে সুবিধে করে দিয়ে তৃণমূলকে জেতাচ্ছে। তৃণমূলের যাদেরকে মানুষ তাদের কাছের লোক বলে মনে করেছেন বা যাদেরকে মনে করেন সৎ, সেই মানুষগুলো কি আদৌ তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা তাদের ভোট দেন তাদের উন্নয়নের জন্য তৃণমূলের বিরোধিতা করতে পারবেন? বা তৃণমূলের থেকেও বা তারা কি জোর গলায় তাদের কথা বলতে পারছেন? তার মানে তৃণমূলকে ভোট দেওয়া মানে শুধু ভোট নষ্ট করা নয়, তৃণমূলের এই সার্বিক অনুন্নয়ন, প্রশাসনিক দুর্নীতির যে সিস্টেম তাতে শরিক হয়ে যাওয়া। সেই জায়গা থেকে বাংলার মানুষকে বেরোতে হবে। পৌরসভা এখনো দেরি আছে ভোট, বিধানসভার ভোট আসন্ন। 2026 এই রাজ্যের মুক্তির বছর, এই রাজ্যের তৃণমূলের অপশাসন থেকে মুক্তির বছর হিসেবে চিহ্নিত হবে 2026। এই 2026 এই রাজ্যের মানুষের নতুন করে তৃণমূলের হাত থেকে স্বাধীনতা পাওয়ার বছর। আমরা চাই যে একটি ভোটও যেন নষ্ট না হয়। SIR এর পরে যে পরিষ্কার ভোটার লিস্ট আমাদের হাতে আসবে, তাই নিয়ে যেন যে নতুন সরকার তৈরি হবে, সেই সরকার সত্যি সত্যি যেন জনগণের সরকার হয়, পশ্চিমবঙ্গের মানুষের সরকার হয়। মানে আমরা মানুষের জায়গার উপর আছি। অধ্যুষিত এলাকা, সেখানে আর পার্শ্ববর্তী জেলায় দেখা যাচ্ছে বাবরি মসজিদের একটা হাওয়া তোলার চেষ্টা হয়েছে। এর মধ্যে আপনাদের অবস্থানটা কি? এটা কি আপনাদের বেনিফিট দেবে, বা এর মধ্যে আসল উন্নয়নের যেটা আপনারা আজকে কথা বলছে সেটা হারিয়ে যাবে? ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতিতে কোনোদিনই বিশ্বাস করেনি, এখনো করে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেকুলারিজমের আড়ালে কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করার রাজনীতিতেও বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি একটা কথা পরিষ্কারভাবে মানুষের কাছে জানাতে চায় যে সংখ্যালঘুর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। যদিও বিভিন্ন পার্টি বিভিন্ন সময় যারা বিজেপির বিরোধিতা করেন, তারা সংখ্যালঘুদের এটা বোঝাতে, একটা অংশকে বোঝাতে সক্ষম হয়েছেন, একটা বড় অংশকে, যে বিজেপি মানেই তাদের নাকি বিপদ। কিন্তু দেখা যাচ্ছে যে সাচার কমিশনের রিপোর্টের থেকে এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গে আজকে সংখ্যালঘুদের অবস্থান কোথায়, সংখ্যালঘুরা কজন চাকরি পেয়েছেন, কজন সংখ্যালঘু বড় জায়গায় সোজা পথে, ওই ওবিসির ঘুরপথে নয়, মিথ্যেকে সামনে রেখে নয়, আইনিভাবে সোজা পথে কজন সংখ্যালঘু সরাসরি চাকরি পেয়েছেন দেখান। কজন সংখ্যালঘু বড় ঋণ পেয়ে এই রাজ্যে ব্যবসা করছেন আমাকে দেখান। তথাকথিত যারা বলেন বাংলাকে গুজরাট হতে দেব না, গলা কাঁপিয়ে কাঁপিয়ে, তো উত্তরপ্রদেশ হতে দেব না, আমি এখনই এখানে দাঁড়িয়ে 1 ডজন গুজরাটি সংখ্যালঘু
শিল্পপতির নাম বলতে পারি, অন্তত 1.5 ডজনের ওপর উত্তরপ্রদেশে মানে বসবাস করেন, তারা সেখান থেকে তাদের ব্যবসা চালান, সম্মানের সঙ্গে চালান, দাপটের সঙ্গে চালান, দর্পের সঙ্গে চালান, এরম 1.5 ডজন শিল্পপতির নাম বলতে পারি। পশ্চিমবঙ্গে তো শিল্প মানে একটাই, তোলা আর চাঁদা, আর হচ্ছে দুর্নীতি। তা এগুলোর হয়তো ওখানে হয় না, কিন্তু বাকি আমরা বলতে পারি। আপনাদের কাছে আপনাদের থ্রু আমরা একটা কথা পরিষ্কার বলতে পারি, এই সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষের কাছে বলতে পারি যে কে কোথায় কটা মসজিদ বানাবেন কিছু এসে যায় না। 1947 সালের পর থেকে 1947 সালের পর থেকে অন্তত কয়েক হাজার মসজিদ দেশভাগের পরেও, ধর্মের ভিত্তিতে দেশভাগের পরেও কয়েক হাজার মসজিদ আমাদের দেশে তৈরি হয়েছে। কেউ কোথাও কোনোদিন বাধা দিয়েছেন বলে আমরা মনে করিনি, জানিও না। শুধুমাত্র বাবর শব্দটির প্রতি আমাদের আপত্তি আছে, কারণ হচ্ছে যে বাবর বাইরের আক্রমণকারী। আজকে বিদেশি আক্রমণকারীর নামে যদি কেউ কোথাও মসজিদ মন্দির বা নিজের বাড়ির নামও যদি কেউ দেন, তাহলেও সেটা নিয়ে চিন্তার অবকাশ থেকে যান। যিনি বানাচ্ছেন তিনিও সেটা জানেন, তিনি যেটা করছেন তার ব্যাপার। যে সংবিধান অবশ্যই অনেক কিছু করার অধিকার দিয়েছে, সংবিধান সরকারকে অনেক অধিকার দিয়েছে। বিজেপির সরকার এলে দেখা যাবে। এই যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটলো তাতে কি শুধুমাত্র আইওয়াস, মুখ্যমন্ত্রী যেটা করলেন সেটা কি শুধু আইওয়াস? আইওয়াসের থেকে একটু বড় আইওয়াস। এটা হচ্ছে মানুষকে বোকা বানানোর সব থেকে বড় একটা কল। আপনারা কোনোদিন দেখেছেন যে ক্রীড়ামন্ত্রী নিজেকে ক্রীড়ামন্ত্রী বলে বলছেন? ছেড়ে দিন, আমি এর মধ্যে আমি যেতেই চাই না, কিন্তু আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিন। প্রথম কথা, কারা এই পুরো কার্যক্রমের নেতা কারা ছিলেন, কোন সংগঠন ছিলেন? যে শতদ্রুবাবুকে ধরা হয়েছে, মানে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারিটাও আইওয়াস। আমরা দেখেছি টুম্পাই বাবুকে শতদ্রুবাবু মাঠের মাঝখানে সামনে মাইক্রোফোন, এই আপনাদের কর্ডলেস মাইক্রোফোন হাতে পুলিশকে অনুরোধ করছেন যে পুলিশকে অনুরোধ করছি সবাইকে মাঠ থেকে বের করে দিন। সরকারের পয়সায় নয়, সরকারের একদম সামনে থেকে দাঁড়িয়ে সরকার হেল্প করেছে কাদের? যারা চোর, যারা চিটিংবাজ, যারা কালোবাজারি। জল নিয়ে কালোবাজারি হয়েছে, 20 টাকার জল 200 টাকায় বিক্রি হয়েছে। 15 টাকা থেকে 20 টাকার কোল্ড ড্রিঙ্কস ওখানে 250 টাকায় বিক্রি হয়েছে। এটা নিয়ে তো মানুষ জানে। 14,000 15,000 করে টাকা নিল সাধারণ মানুষের কাছ থেকে। কারা গেল সেখানে দেখা করতে? ইয়াব বড় তৃণমূলের এক লোকসভার সাংসদ, তিনি এত বড় একটা লেখা লিখে পাঠিয়েছেন, আমার স্ত্রী সবার কাছের মানুষ, কাজের মানুষ, তাকে আপনারা চেনেন না ইত্যাদি। এই রচনা করতে হবে কেন তাকে? ফেসবুকে সমাজ মাধ্যমে তাকে এইভাবে ক্ষমা চাইতে হলো কেন? কারা গেলেন? 150 জন লোক তাকে ঘিরে রইলেন। আর যিনি কিনা ক্রীড়ামন্ত্রী, তিনি তো মনে হচ্ছিল যেন নিউ আলিপুরের মোড়ের চায়ের দোকানে তার বন্ধু খোকনকে তিনি যেরম ভাবে জড়িয়ে ধরেন, ঠিক সেরম ভাবে তিনি জড়িয়ে রেখেছেন মেসিকে। যেন মেসি দা কেমন আছেন, ভাই মেসি কেমন আছিস, এক কাপ চা খাবি? ভাগ্য ভালো মেসিকে দিয়ে খেলা হবে এটা বলিয়ে নিতে পারিনি। ওনাদের তো টার্গেট ছিল যে মেসিকে দিয়ে একটু খেলা হবে এটা বলিয়ে নেবেন, ব্যাস খেলা হবে আবার আরম্ভ হবে। তো এরম যে হবে সে তো জানি না, তবে একটা জিনিস বোঝা গেল যে তৃণমূলের সর্বাধিনায়ক তিনি অনেক দূর অব্দি দেখতে পান। সেই জন্য দেখুন এই মেসিকার মানে ম্যাসাকার, তার মধ্যে কিন্তু উনি রইলেন না। উনি সেই সময় কিন্তু কোনো না কোনো ব্যক্তিগত কারণে দেশের বাইরে রইলেন। গলা কাটা গেল ক্রীড়ামন্ত্রী অরূপ বাবুর, কিন্তু সেটাও আইওয়াস। জীবনে দেখেছেন কোনো আজ অব্দি ভারতবর্ষে তো অনেক জায়গায় নাকি শুনেছি চিরকুটে চাকরি দেওয়া হয়, সে তাই নিয়ে তদন্ত হয়েছিল, কিন্তু দিদিমণি আসলে তৃণমূলের এগিয়ে থাকা টিমের ক্যাপ্টেন বলে সিপিএম এর, সেই জন্য সিপিএম কে কোনোভাবে যাতে বিব্রত না হতে হয় সেই জন্য আজ অব্দি চিরকুটে যারা চাকরি পেয়েছিলেন তাই নিয়ে কোনো তদন্ত তৃণমূলেশ্বরী করেননি। কিন্তু চিরকুটে যে চাকরির মানে নিজের চাকরি চলে যায় মন্ত্রীর 1.5 পাতা লিখে এবং তাতে অজস্র ভুল করে, সেটা কি দেখেছেন? এই যে পুরো বিষয়টা একটাই টার্গেট, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট লোক যার কোম্পানি এরির মালিক। এই পুরো ঘটনার যিনি কাজ করেছেন সেই বিষয়টা যেন অন্য কোনো তদন্তকারী সংস্থার হাতে গিয়ে না পৌঁছয়, তাহলে অসুবিধা আছে। মনে রাখবেন, যিনি কিনা বিভিন্ন টাকা তজরুপ করে যাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যার নামে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ আছে, সেই ভদ্রলোক অবশ্য এখন ছেড়ে ছুড়ে দিয়ে বলবেন আমার তো কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক নেই। পুরো জায়গাটাই নষ্ট হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। আপনারা ছেড়ে দিন, আমাদের রেশম শিল্পের এখানে ব্যাপক ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের দ্বারা, সে পুরাতন কেন্দ্রীয় সরকারের আমলেও ছিল,
নতুন কেন্দ্রীয় সরকারও এখানে ক্লাস্টার তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের মাননীয় জেলা সভাপতি সেখানে গিয়েছেন, ভিজিট করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সর্বাঙ্গীন সহযোগিতা একটা রাজ্যের তরফ থেকে পাওয়া দরকার, রাজ্য সরকার পুরোপুরি সেটা দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে আরও একটা কথা, যে এই নদিয়া উত্তর যে কেন্দ্র, আপনারা জানেন 11 সালে 3টি বিধানসভায় মিউনিসিপ্যালিটি করার কথা হয়েছিল। অদ্ভুত একটা জায়গা, যেখানে তেহট্ট হচ্ছে আমাদের একটা সাবডিভিশন তৈরি হয়েছে, কিন্তু একমাত্র কৃষ্ণনগর ছাড়া আর সমস্ত জায়গায় হচ্ছে গ্রামীণ সাবডিভিশন, মানে গ্রামীণ কেন্দ্র। প্রত্যেকটা জায়গাতেই গ্রামীণ, সব জায়গাতে পঞ্চায়েত। একমাত্র মিউনিসিপ্যালিটি দাঁড়িয়ে আছে কোথায় না, আমরা যেখানে বসে আজকে প্রেস করছি সেই কৃষ্ণনগরের মিউনিসিপ্যালিটি, সেই একই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি, যে তেহট্ট সহ পলাশিপাড়া, তেহট্ট, নাকাশিপাড়া, বেতুয়াডুয়ারি এবং তেহট্ট, এই 3টি জায়গাতে, না, নাকাশিপাড়াটাই বেথুয়াদড়ির মধ্যে আমি বলছি নাকাশিপাড়া, তেহট্ট এবং আরো একটি জায়গাতে, অন্তত 3টি জায়গাতে আরো মিউনিসিপ্যালিটি করা দরকার। দ্বিতীয়ত কর্পোরেশন হিসেবে আমাদের আরো দাবি রইল যে কৃষ্ণনগর যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাকে পূর্ণাঙ্গ এক্সটেন্ডেড বিভিন্ন যেগুলো গ্রামীণ চরিত্র হারিয়েছে, অর্থাৎ যেগুলো আর পঞ্চায়েতের মধ্যে থাকতে পারে না, তাদের গ্রামীণ চরিত্র থেকে তারা সরাসরি শহরে চরিত্রযুক্ত এলাকায় পরিণত হয়েছে, সেই সব এক্সটেন্ডেড জায়গাগুলোকেও আমাদের মিউনিসিপ্যালিটির আন্ডারে আনা উচিত, বা পৌর সেখানে যেসব পরিষেবা সেগুলো দেওয়া উচিত। আর এছাড়াও কৃষিভিত্তিক যে শিল্প আমাদের এখানে করার প্রয়োজন আছে, সেই শিল্পের দিকে আমাদের জোর দিতে হবে। একথা আমরা বারংবার জানিয়েছি, বিভিন্ন ভাবে জানানো হয়েছে, রাজনৈতিক দল জানিয়েছে, সামাজিক সংগঠন জানিয়েছে, কিন্তু এখান থেকে একমাত্র কাটমানি এবং তোলাবাজি ছাড়া, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এখানে উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে। আমরা আজকে শিল্প নিয়েই শুধু কথা বলবো, সেই জন্য আমরা বলতে পারি পরিবহন ব্যবস্থা, যেটা কিনা শিল্পের সঙ্গে প্রথম যে শর্তগুলো থাকে একটা শিল্প চালাতে গেলে, সেটার প্রথম শর্ত হচ্ছে পরিবহন থাকতে হবে। সেই পরিবহন ব্যবস্থা আপনি দেখুন, যে জলঙ্গি নদী, তার উপরে অন্তত নদিয়া উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে 3টি যোগাযোগের জন্য 3টি বড় সেতু, মেটাল রোড যার উপর দিয়ে যেতে পারে, অর্থাৎ বড় রাস্তা যেতে পারে, বাঁশের সাঁকো নয়, কিংবা বর্ষার সময় বান এলে সাঁকো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা নেই, নৌকোয় করে পারাপার হতে হবে, এরকম ব্যবস্থা নয়। সরাসরি যোগাযোগ করার জন্য 3টি নদিয়া উত্তরের মধ্যে, এবং একটি যোগাযোগ ব্যবস্থা দরকার হচ্ছে নদিয়ার সঙ্গে কালনার, মানে পার্শ্ববর্তী আমাদের জেলা বর্ধমানের সঙ্গে। তাহলে কি হতে পারে, আমরা যে কৃষিভিত্তিক জেলা এবং কৃষিভিত্তিক ব্যবস্থা নিয়ে আমরা যেটা করতে পারতাম, সেটা এক জায়গায় একটা জায়গা পেতে পারে। এছাড়াও আমাদের এখানে কৃষিভিত্তিক যে শিল্প, তার সঙ্গে যুক্ত হতে পারত একের পর এক বহুমুখী কোল্ড স্টোরেজ ব্যবস্থা, এখানকার ফুল, এখানকার ফল, এখানকার আরো অন্যান্য কৃষিজ পণ্য, সবজি বেশি করে, সেগুলো সবই যেতে পারতো, কিন্তু সেইগুলোকে না করে একের পর এক এই অঞ্চলকে শুধুমাত্র তোলাবাজি এবং কাটমানির পাওয়ার একটা জায়গা, এবং প্রশাসনিকভাবে এই মিউনিসিপ্যালিটি চালাতেও আমাদের তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে এখন রাজ্যে, তাদেরই তো অংশ, তারা ইভেন একটা ছোট মিউনিসিপ্যালিটি অবধি চালাতে পারছেন না। যিনি লোকসভার এখানে দায়িত্বে আছেন তৃণমূলের তরফ থেকে, তিনি খুব ভালো ইংরেজিতে কথা বলেন বটে, আমাদের দিল্লির পার্লামেন্টে বসে তিনি খুব সুন্দরভাবে ইংরেজিতে কথা বলেন, এখানেও তার কথা নিয়ে খুব চর্চা হয়, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন ইত্যাদি নিয়েও অনেক কথা আমরা শুনতে পাই। কিন্তু তিনি যে লোকসভা কেন্দ্রের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দলে, এবং যেভাবে তিনি জিতে এসেছেন, সেই জেতার পরে উল্টো দিকে দাঁড়িয়ে সেই লোকসভার উন্নয়ন নিয়ে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাইনি। তার পার্টির ভেতরে এবং পার্টির বাইরে অনেক বিতর্ক তাকে নিয়ে থাকতে পারে, সেটা নিয়ে আমরা কোনো আলোচনাতেই যাব না, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনাদের পার্টির। কিন্তু লোকসভার উন্নয়নের জন্য তিনি কি শব্দাবলী ব্যবহার করেছেন, কোন প্রশ্ন রেখেছেন, কি চেয়েছেন লোকসভায় তার কেন্দ্রের জন্য,
সেটা আমরা জানতে পেরেছি সেটা প্রায় শূন্যের কোঠায়। আমাদের এখানে যেটুকু উন্নয়ন আমরা দেখতে পাই সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রিক উন্নয়ন। আমরা বলেছিলাম যে ধুবুলিয়া যে হাসপাতাল, তাকে আমাদের যদি এটাকে নষ্টই যদি করা হয়ে গিয়ে থাকে তাহলে তার পাশাপাশি এটাকে কল্যাণী এইমসের একটা ক্লাস্টার হসপিটাল হিসেবে ডেভেলপ করার কথা। এগুলো আমরা বলেছি, আমরা ভেবেছি, আমরা ক্ষমতা এলে করব, এটা অনস্বীকার্য। কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গকে শিল্পের শ্মশানভূমি বানানোর এই যে তৃণমূলী চক্রান্ত, এবং তার সঙ্গে নদিয়া উত্তর লোকসভা কেন্দ্রকে, পুরো নদিয়া উত্তর লোকসভা কেন্দ্রকে যেভাবে শ্মশানে পরিণত হয়েছে, শিল্পকে শূন্য করে দেওয়া হয়েছে। এখানকার মানুষ এখন চাকরি করতে আগে কলকাতায় যেতেন, তার আগে রানাঘাটে চাকরি করতেন, এখন তারপরে কলকাতায় গেলেন, এখন দিল্লি ব্যাঙ্গালোর ছাড়া শিক্ষিত বেকারের কোনো জায়গা নেই। কাটমানি, চাকরি চুরি ইত্যাদির কথা তো ছেড়েই দিলাম, প্রশাসনিক দুর্নীতি, বাকি সব ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের বাইরে যেতে হচ্ছে। এই যাওয়া আমরা বন্ধ করতে চাই। আর তার সঙ্গে এটাও বলতে চাই যে এই সরকার এইভাবে আর চলতে পারে না। যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিথ্যে কথা বলে যাচ্ছেন আমাদের নেত্রী হিসেবে, যিনি দায়িত্ব নিচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমোহিনী প্রকল্প যেগুলো ওনারা চালাচ্ছেন, সেই নিয়ে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন গতকালকের থেকে আমরা একটা বিষয় বের করেছি মানুষের কাছে আনার জন্য। এখানে প্রত্যেক জায়গাতে আমরা কিছু প্রশ্ন রেখেছি, এবং এই পশ্চিমবঙ্গ শিল্পের শ্মশানভূমি এইভাবে উল্লেখ করে আমরা পুরোপুরি এটাকে সামনে রাখার চেষ্টা করেছি মানুষের কাছে। এর উত্তর জনতার কাছে, ট্যাক্স পেয়ারদের কাছে, শুধুমাত্র মৃত ভোটার, পালিয়ে যাওয়া ভোটার বা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম বা রোহিঙ্গা মুসলিম ভোটারদের কথা আমি বলছি না। আমি বলছি আমরা যারা বৈধ ভোটার, আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে পশ্চিমবঙ্গের যারা বৈধ ভোটার, তারা এই প্রশ্নের উত্তর চাইবেন, এবং এই প্রশ্নের উত্তর এইবারে তৃণমূলকে দিতে হবে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, এই নির্বাচনে তৃণমূল হারছে, তৃণমূল হারবে, সেটা কালের দেওয়াল লিখনে লেখা হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু গেলেও বা যেতেও আমাদের এই প্রশ্নের উত্তর চাই। তার কারণ এইভাবে 7,71,000 কোটি টাকার 7,71,000 কোটি টাকার যে ঋণের বোঝা আজকের তারিখ অবধি, সেটা যেটা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেলেন, সঙ্গে শিল্প অর্থনৈতিক ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার যে চিরকালীন সর্বনাশ করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করে গেলেন। তৃণমূল কংগ্রেস সরকারের না থাকলেও তৃণমূল কংগ্রেসের কাছে পশ্চিমবঙ্গের মানুষ এর উত্তর চাইবেন। সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।